নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি যেই বিষয়ের উপর ওয়াটার কালার টিউটোরিয়ালটা দেখাবো সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট বিষয় কেন আগেই বলে দিচ্ছি। আজকের বিষয়বস্তু হচ্ছে আমার কম্পোজিশন। কম্পোজিশনটা কি? বাংলায় যদি বলি রচনা করা ছবি, ঠিক তো? এটা হচ্ছে বাংলায়, যদি আপনি ট্রান্সলেট করেন তাহলে হচ্ছে বাংলায় হবে রচনা করা। তো রচনা করা মানে আমরা যে কম্পোজিশনটা কি মানে কি, আপনি হয়তো বুঝতে নাও পারতে পারেন কম্পোজিশনটা কি, আর আপনার কাছে কম্পোজিশনের ধারণা হয়তো অন্যরকম। সেটা আজকে আমি বলছি, মন দিয়ে প্রত্যেকটা বিষয় কিন্তু মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কম্পোজিশনটা আদৌ মানে আসল ব্যাপারটা কি, মানে আমাদের আঁকার ক্ষেত্রে, আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে। তো প্রথম কথা আমি আসি, আপনাকে যদি বলে কেউ একটা কম্পোজিশন করুন, ধরুন বলে দিলেও কেউ আপনি একটা বাস স্টপ নিয়ে কম্পোজিশন করুন, একটা মার্কেট নিয়ে কম্পোজিশন করুন, বা একটা ফিশ মার্কেট নিয়ে একটা কম্পোজিশন করুন, বা একটা আপনার কি বলবো হোলি মানে হোলি উপলক্ষে একটা কম্পোজিশন করুন, বা দুর্গা পূজা উপলক্ষে একটা কম্পোজিশন করুন, মানে হচ্ছে ছবিটাকে রচনা করতে বলছে আপনাকে। এবার আপনি কি করবেন? যদি আপনি হোলি করেন তাহলে আপনার কাছে সাবজেক্ট কোনটা হবে? যে সবাই মিলে যে রং নিয়ে খেলছে সেটা সাবজেক্ট, বা আপনি সব অবজেক্ট। এটা হচ্ছে আমার কম্পোজিশন। আপনাকে যদি কেউ বাস স্টপ বলে, আপনি তাহলে বাসটা দেখাবেন না, কিন্তু শুধু আপনাকে বাস স্টপ বলেছে মানে যেখানে নাকি বাস আসবে সেই স্টপেজটাকে আপনাকে সুন্দর করে সাজিয়ে বোঝাতে হবে এটাই আমার বাস স্টপ, মানে সাবজেক্ট আপনার বাস স্টপ, তার সঙ্গে ফিগারও থাকবে। ঠিক আছে, বাদ বাকিটা আমার অবজেক্ট। এবার এইটার বাইরে গিয়ে কম্পোজিশন হয় আরো কিছু। কেমন? ধরুন এখন বললাম আপনাকে একটা বোতল, মানে জলের বোতল বা একটা পেন্সিল বা একটা কাগজ দ্বারা কম্পোজিশন করুন। তো আপনি কি করবেন? আপনি একটা পেন্সিল লিখে দেবেন শুধু? একদমই না। আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে আপনার সাবজেক্ট হচ্ছে পেন্সিল। যদি পেন্সিল দিয়ে কম্পোজিশন করেন তাহলে আপনার সাবজেক্ট হচ্ছে পেন্সিল। তাহলে পেন্সিলটাকে নিয়েই আপনাকে সাজাতে হবে কনসেপ্টটা। ঠিক আছে, তাহলে ওটাকে একটা কম্পোজিশন তৈরি হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন কম্পোজিশনটা কি। এমনই একটা কম্পোজিশন আজকে আমি করব যেটা আপনাদের খুব কাজে লাগবে। আর এখানে যে কম্পোজিশনটা আমি দেখাবো সেটা কিন্তু কোনো মানে ফটোগ্রাফি বা নেট থেকে নিয়ে করছি না কিন্তু আমি। আপনারা আমার প্লে লিস্টটিকে আগের ভিডিও দেখে নেবেন কি করে মেমোরি খাটিয়ে, মানে নেট না ঘেটে বা ফটো না তুলে মেমোরিকে কাজে লাগিয়ে, আমাদের ব্রেনের যে মেমোরিটাকে কাজে লাগিয়ে কি করে ফিগার ড্রয়িং করা যায় বা সাবজেক্ট তৈরি করা যায় নিজে থেকে, সেটা কিন্তু আমি কোনো শিখেছি। প্র্যাকটিস করলে আপনি এটা শিখতে পারবেন, দেখে নিন ভিডিওটা। তারপরে কি কম্পোজিশনটা ধরুন। কম্পোজিশনে আমি কিন্তু যেই ফিগারগুলো ইউজ করছি সেগুলো কিন্তু আমার নিজের ব্রেনে, মানে আমার মেমোরি থেকে আনা, বা আমার নিজের দেখা সাবজেক্টগুলো সেখান থেকে আমার মাথায় রেখেছিলাম, সেটাই আজকে আমার প্রতিফলন হবে আমার ড্রয়িংয়ে। ঠিক আছে, আজকের ড্রয়িংটা কিন্তু পার্ট 1। আমি আজকে এখানে কিন্তু ড্রয়িংটা প্রথমে দেখাবো, মানে পেন্সিল স্কেচটাকে দেখাবো। তার পার্ট 2তে আমি কিন্তু ওয়াটার কালার দেখাবো। কেন পার্ট 1 এটা করছি? যাতে আপনার পেন্সিল ড্রয়িংটা ভালো করে বুঝতে পারেন আর করতে পারেন। আর পার্ট 2তে আমি ওয়াটার কালারটা দেখাবো। তাহলে দুখানা পার্টে কেন করলাম? যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারলেন আমি কথাগুলো কি বললাম। যদি কোনো অসুবিধা হয়ে থাকে বুঝতে, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অতি অবশ্যই আপনাদের বিষয়টা, যদি কোনো জায়গায় অসুবিধা তাহলে আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। আর যেটা বলার ছিল, আরেকটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে কিন্তু দেখবেন আমি ড্রয়িংটা কি করে সাজাচ্ছি, মানে যে সাবজেক্টের উপর আমি মানে কম্পোজিশনটা করবো, মন দিয়ে দেখবেন কিভাবে সাজাচ্ছি। আমি অনেক ইম্পর্টেন্ট কথা আমি ড্রয়িং এর মধ্যেই বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ড্রয়িং চলাকালীন আমি বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি আর কি দেখাতে চাইছি। তাহলে বেশি কথা বলবো না, ভিডিওতে বাদবাকি কথা বলছি। ভিডিওটা শুরু করছি, চলুন। আরেকটা কথা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে আর উৎসাহটা বাড়ে। হ্যাঁ ঠিক আছে, আরো ভালো ভালো কাজ হবে। তাহলে মানে হবে মানে করবো আমি, আরো ভালো ভালো কাজ আসবে তাহলে, যে একটা লাইক দেয়। তাহলে আর বেশি কথা বাড়ালাম না, তাহলে ভিডিওটা শুরু করছি। বাদবাকি কথাগুলো ভিডিওতেই বলবো, চলুন। প্রথমে আমি ড্রয়িংটা শুরু করছি। প্রথমে লাইন ড্রয়িং করব লাইট করে, মানে আমি সাজেশানটাকে লাইন দিয়ে ফেলে নিচ্ছি। চোখ মুখ কোথায় হবে, হাত পা কোথায় হবে, সেটা কিন্তু মন দিয়ে দেখবেন আমি কীভাবে করছি। এইবার আসি কম্পোজিশনটা কি করছি আর কিভাবে করছি, আর কিভাবে আপনারা কম্পোজিশনটা সাজাবেন, যেটা মেন জিনিস সাজানোটা। ঠিক আছে, প্রথম কথা, আজকে আমি একটা বাজারের দৃশ্য কম্পোজিশন করছি। এবার আপনারা সাজাবেন কি করে, তাই তো? খাতা অনেক বড় হয়, এক্সাম যখন দেন, আর্ট কলেজের এক্সামে যখন বসেন খাতাটা বড় থাকে, বুঝে উঠতে পারেন না কোথা থেকে কম্পোজিশন শুরু করবেন বা কোথায় শেষ করবেন, সাবজেক্টটা কী করে কী করবেন না করবেন। প্রথমে যেটা হচ্ছে আপনার সাবজেক্ট, ধরুন একটা, যেমন আমি মাছের বাজার করছি, এখানে আমি মাছের বাজারে আমার কে মাছ বিক্রেতারা প্রথম আমার সাবজেক্ট, তারপর হচ্ছে ক্রেতা, উনি হচ্ছে বিক্রেতা, উনি বিক্রি করছেন, আর ক্রেতা যারা কিনছেন, তাই তো? তাহলে যে বিক্রেতা তাকে আগে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। এটা আমার মেন সাবজেক্ট, যে মাছ বিক্রেতা। তাহলে ওনাকে আমাকে ঠিকঠাক করে হাইলাইট করতে হবে, তার মানে এই ফিগারটা একটু বড়ো করবেন। ঠিক আছে, তার সঙ্গে যারা কিনছে, যারা মাছ কিনতে এসে আশেপাশের লোকগুলোকে, তার সঙ্গে সেই ফিগারগুলোকেও
বড় রাখবেন। বড় করে করলে কি হবে, আপনার পেজটা অনেকটা জায়গা নিয়ে নেবে ফিগারগুলো, তাহলে আপনাকে ফিগারগুলো হাইলাইট হলো, সাবজেক্টটা বেশি হাইলাইট হলো, তাই তো। আর মিনিমাম ফিগার দেবেন 4, মানে মাছ বিক্রেতাকে নিয়েছি, তার সঙ্গে 3 থেকে, মানে টোটাল ফিগার কম্পোজিশন টোটাল ফিগার আপনি ব্যবহার করবেন 4 থেকে 5টা ফিগার, ঠিক আছে, 4 থেকে 5টা ফিগার। আর ফিগারগুলো যে করবেন যাতে মনে হয়, যাতে এই যে মাছ কিনছে বা মাছ বিক্রি করছে, এটা হচ্ছে কমিউনিকেশান, মানে কিছু একটা কেউ বলছে, কিছু কিনছে, মানে একটা স্টিলভাবে দাঁড়িয়েছে, একদম যেন সেই জিনিসটা না মনে হয় ছবিতে আপনার কম্পোজিশনে, ঠিক আছে, যাতে মনে হয় যে চলমান, মানে চলমান ছবিটা রয়েছে, মানে হচ্ছে কিছু বলছে, কেউ কিনছে, কিছু দেখাচ্ছে, এরকম একটা ব্যাপার, অঙ্গি ভঙ্গি, হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনার ছবিতে যেন প্রকাশ পায় আপনার কম্পোজিশনে, তাহলে কিন্তু আপনার কম্পোজিশনটা আরও ভালো স্ট্রং হবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যেটা বললাম, আপনার যে সাবজেক্টগুলোকে একটু বড় বড় করে আঁকবেন, তাহলে আপনার জায়গাটা কম লাগছে, মানে খাতাটা ভরে গেল, তাহলে ব্যাকগ্রাউন্ডের অবজেক্টগুলো কম করতে হচ্ছে, আপনার সাবজেক্টটাও হাইলাইট হচ্ছে, ঠিক আছে। তাহলে মাথায় রাখবেন, যখনই কোনো কম্পোজিশন ভাববেন তার আগে একটা ছোটো ছোটো পারলে লেআউট করবেন। আর আমার প্লেলিস্টটিকে দেখে নেবেন, ভিডিও প্লেলিস্টটিকে কীভাবে লেআউট করতে হয়, কীভাবে সাজাবেন কম্পোজিশন আগে, তারপরে ফাইনাল কম্পোজিশন কী করে করবেন, ঠিক আছে, ওটা একটু দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন। এবার আমি দেখুন লাইট ড্রয়িংগুলো, প্রথমে লাইন যে ড্রয়িংগুলো করেছিলাম লাইট করে, এবার আমি ডিটেলে ড্রয়িংগুলো করছি। আগে আমি লাইন দিয়ে পুরো সাবজেক্টটাকে, কম্পোজিশনটাকে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি লাইন ড্রয়িং শুরু করছি। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি চোখ মুখটা করে নিলাম। মেজারমেন্ট কিন্তু ফেলে নেবেন, যে আমি মেজারমেন্ট ফেলি সেভাবে কিন্তু আপনারা মেজারমেন্টটা ফেলে নেবেন, তাহলে আপনার চোখ মুখ নাক সব ঠিকঠাক হবে। প্রথমে আমি কী করলাম বলেছিলাম, যে আমার সাবজেক্টকে, আমার এই মাছ বাজার, যেহেতু মাছ বিক্রেতা আমার মেন সাবজেক্ট, তাহলে এই মাছ বিক্রেতাকে আগে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, ঠিক আছে। ভালোভাবে মাছ বিক্রেতার ড্রয়িংটা করার পর বাদবাকি ফিগারগুলো আমি করব। যেমন মাছ কিনছেন, কেউ মাছ দেখছে, এই যে ব্যাপারটা আছে সাজানোর ব্যাপার, খুব বুঝে সাজাতে হবে। হুড়পুড় করলে বা তাড়াহুড়ো করলে কিন্তু আপনার কম্পোজিশনটা ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। এর জন্য ধীরে সুস্থে ঠিকঠাক করে ভাবনা চিন্তা করে প্রত্যেকটা জিনিস আপনি সুন্দর করে সাজাবেন। এবার আমি ধরুন আমি যেমন বাজারে কম্পোজিশন করছি, আপনারা ধরুন কোনো ফুটবল খেলা বা ক্রিকেট খেলা বা অন্য কোনো গেম, হ্যাঁ, একটা মেলা, যদি ড্রয়িং কম্পিটিশান আপনাদের ধরুন আসে, আপনি ড্রয়িং কম্পিটিশান গেলেন, আপনাদের ধরুন দিল একটা সাবজেক্ট, এমন একটা সাবজেক্ট যেটা আপনি কোনোদিন ড্রয়িংই করেননি বা বুঝতেই পারছেন না, তখন আপনার এই যেই বিষয়টা আমি বোঝালাম এতক্ষণ ধরে, যে কম্পোজিশনটা কী করে সাজাবেন, তখন আপনি কী করবেন, যেই বিষয়টা বলছে সেটা মাথায় নেবেন, প্রথম কথা যে কী বলতে চাইছে বা কী বলছে সেটা মাথায় ঢুকিয়ে নেবেন। তারপরে ওই বিষয় সঙ্গে মিলিয়ে কিছু ফিগার ভাবুন, সেই ফিগারগুলোকে আগে প্রথমে বড় বড় করে ড্রয়িং করুন, ঠিক আছে। ড্রয়িং করার পর দেখুন কোন ফিগারটা কোথায় দরকার, কি করে আপনি সাজাবেন, মানে আপনি যে বিষয়টা ভেবেছেন সেই বিষয়টা যেন আপনার ছবিতে বা আপনার কাজে প্রতিফলন হয় ড্রয়িংয়ে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি ভাবছেন ধরুন একটা ফুটবল খেলা, তো ফুটবল খেলা তো সবাই আগে কমন সাবজেক্ট, তা আপনার ছবিটা আলাদা কী করে হবে সেটা কিন্তু আপনাকে একটু ভাবতে হবে, ভেবে তারপর আপনি কম্পোজিশনটা করবেন। পারলে একটা 4-5টা লেআউট করে নিন ছোটো ছোটো করে, তারপরে মানে কম্পোজিশনটা করুন। আর কম্পিটিশনে যদি যান, যদি হুট করে এমন একটা সাবজেক্ট দিল যেটা নিয়ে আপনি কোনোদিনই আঁকেননি বা কোনোদিনই মানে শোনেননি, তখন কিন্তু আপনাকে একটু ভাবতে হবে, ভেবে তারপরেই কিন্তু আপনাকে কম্পোজিশনটা শুরু করতে হবে। আর আপনি তো এখন আশা করি বুঝতেই পেরেছেন কথাগুলো শুনে, যে কীভাবে কম্পোজিশন সাজাবেন আর কী করে কী করবেন, ঠিক আছে। এই জন্য যখনই কোনো কম্পিটিশনে যাবেন ভালো করে শুনবেন, শোনার পর কম্পোজিশনটা শুরু করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, যেই কম্পোজিশনটা করছেন সাবজেক্টের সঙ্গে তো ফিগারগুলো বড় করবেনই, বেশি ফিগার কিন্তু দিতে যাবেন না। বেশি মানে যেমন 4-5টা ফিগার দেন, যদি খুব বেশি হয় 6টা ফিগার দেন, বাদ বাকি ফিগারগুলোকে অফ করে দেবেন, মানে হালকা করে ড্রয়িং করে বা কালার দিয়ে হালকা করে ছেড়ে দেবেন, অফ করে দেবেন। সেগুলো কিন্তু আপনার সাবজেক্ট নয়, আপনার বড় বড় যে ফিগারগুলো সেগুলোই কিন্তু আপনার সাবজেক্ট, তাহলে সেগুলোকে ভালো করে হাইলাইট করতে হবে আপনাকে, ঠিক আছে। আর বাদ বাকি ফিগার আপনি অফে ছেড়ে দিন, হ্যাঁ। এবার আপনি যদি বলেন না আমার প্রচুর মানুষ দেখাতে হবে, সেই টেকনিকটাও বলে দিলাম, যে অফে মানুষগুলোকে ছেড়ে দেবেন। প্রথমে কিন্তু আপনার সাবজেক্টের ফিগারগুলো করবেন, তারপরে গিয়ে অফে যেই ফিগারগুলো আপনার মনে হবে দিতে হবে সেগুলোকে কিন্তু করবেন, না হলে ছেড়ে দেন। কিন্তু কম্পোজিশনটা পুরো ড্রয়িং করবেন, করে ভালো করে দেখে নেবেন, তারপরে কিন্তু রং শুরু করবেন। একবার রং করে ফেললে কিন্তু আপনি কম্পোজিশনটা চেঞ্জ করতে পারবেন না, এটাও মাথায় রাখবেন, ঠিক আছে। এই জন্য কম্পোজিশনটা দরকার হলে 4-5বার ভালো করে দেখুন, মুছে নিন। দেখবেন আমিও মুছছি, কেন আমার যেগুলো ঠিক ভুল হচ্ছে সেগুলো আমাকে মুছতে হবে, তো তেমনই আপনারাও আপনাদের ভুল হলে সেগুলো মুছে ঠিকঠাক করে সাজিয়ে তারপরে কিন্তু কালার শুরু করবেন। আপনি করে ফেললেন, তারপরে কালার শুরু করার সময় মনে হলো না এটা ঠিক না, মুছে দিই, তখন কিন্তু সেটা আর হবে না, ঠিক আছে। এর জন্য মন দিয়ে কম্পোজিশনটাকে ঠিকঠাক করে করবেন, তারপরে রঙটা শুরু করবেন। আর কম্পোজিশন করার সময় কিছু জিনিস একটু মাথায় রাখবেন। আপনি বলেছিলাম আমার
আমি বলে দিচ্ছি আবারও, আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করছেন যে কোনো জিনিস একটু মানে ফিগারগুলোকে অবজার্ভ করবেন। হ্যাঁ, বাস স্টপ যদি থাকে বাস স্টপটাকে অবজার্ভ করবেন। খেলা দেখতে গেলে খেলা, আপনার নিজে যে খেলছেন খেলার সময় যে কী হচ্ছে না হচ্ছে সেই মুহূর্তগুলোকে অবজার্ভ করবেন। এই যত বেশি অবজার্ভ করবেন, যত বেশি দেখবেন জিনিসগুলোকে, তত কিন্তু আপনার কম্পোজিশনের ক্ষেত্রে সেগুলো কাজে লাগবে আর কম্পোজিশনটা স্ট্রং হবে। এর জন্যই বলছি, যখনই যেটা দেখছেন সেটাকে অবজার্ভ করার চেষ্টা করুন, মানে দেখার চেষ্টা করুন, আর বাড়িতে এসে সেটা লেআউট করে ড্রয়িং করার চেষ্টা করুন। তাহলে আপনার কম্পোজিশনটা খুব স্ট্রং হবে। আর আপনার সেন্স মানে হচ্ছে আপনার যে অবজেক্ট বা সাবজেক্ট দেখার যে সেন্সটা, সেটাও অনেকটা বাড়বে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এগুলো কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, মোটামুটি আমি দেখতে পাচ্ছেন এবার ফিগারগুলোকে হাইলাইট করছি কী করে। তাহলে আমি প্রথমে দিনে মানুষ দেখি যে মাছ বিক্রি করছেন। একজন ভদ্রমহিলা মাছ দেখাচ্ছে। দেখুন, মানুষে মাছ বিক্রি করে সে আঙুলে দেখাচ্ছে যে মাছটা এইটা, আর ওই ভদ্রমহিলা দেখাচ্ছে একটা মাছ। তা এই যে কমিউনিকেশন, এইটা একটা মানুষ দাঁড়িয়ে আছে মাছ নেওয়ার জন্য। ঠিক আছে, এই যে সাজানোটা বা এই যে কমিউনিকেশনটা, ছবির মধ্যে যে সাজানো বা আপনার ছবিটা যে যাতে মনে হয় কিছু চলমান, মানে স্থির হয়ে যায়নি, এই যে ব্যাপারগুলো আপনার ছবিতে রাখতে হবে, যাতে আপনার ছবিটা ইন্টারেস্টিং হয় আর কিছু বলছে সেটা যেন মানুষ বুঝতে পারে। মানে ছবিটা যে কম্পোজিশনটা আপনার কথা বলছে বা কিছু একটা বলতে চাইছে, বা আপনি যে সাজিয়েছেন সাজানোটা যে কিছু বলছে বা চলমান ব্যাপার আপনার ছবিটার মধ্যে কম্পোজিশনটা, সেটা যেন মানুষ বুঝতে পারে। তাহলেই কিন্তু আপনার এই কম্পোজিশনগুলো ঠিকঠাক হবে। সেটা বলেই দিলাম, যে কোনো কম্পোজিশন হতে পারে, খেলাধুলো হতে পারে, আরও অন্য মার্কেট হতে পারে, পুজো হতে পারে, কোনো ফেস্টিভ্যাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু সেটা আপনাকে মাথায় রেখে করতে হবে যে কোন কম্পোজিশনটা করলে সেটা আপনি আরও ভালো করে মানুষকে বোঝাতে পারবেন আপনার এই ছবির মাধ্যমে, মানে এই কম্পোজিশনের মাধ্যমে। ঠিক আছে, এর জন্য কম্পোজিশন যখন করবেন, বারবার বলছি, খুব হুড়পুড় করবেন না, ঠান্ডা মাথায় করবেন, তাহলে দেখবেন কম্পোজিশনটা খুব ভালো হচ্ছে। এইবার আমি দেখুন লাইন ড্রয়িং, মানে আগে আমি বলে দিই একটা কথা, সবার আগে কিন্তু সাবজেক্টের এই ফিগারগুলো করবেন, যেটা নিয়ে আপনি পুরো ছবিটা ভেবেছেন, ফিগারগুলোকে আগে ভালো করে নেবেন। তারপরেই ব্যাকগ্রাউন্ড অবজেক্ট যা আছে সেগুলো কিন্তু শুরু করবেন। আগেই কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করবেন না, তাহলে কিন্তু আপনার ছবিটা ঠিকঠাক হবে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আগে হাত দেবেন না, আগে আপনি সাবজেক্টটা তৈরি করুন, কী সাবজেক্ট আপনার রয়েছে সেটা করুন, তারপরে গিয়ে ব্যাকগ্রাউন্ডে হাত দিন। তাহলে আপনার কাজটা করতে কিন্তু খুব সুবিধা হবে। না হলে বারবার আপনি মুছবেন, আবার ঠিক করবেন, ভুল হবে, এটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, এর জন্য আগে আপনার সাবজেক্টটাকে ড্রয়িং করে নিন, তারপরে ব্যাকগ্রাউন্ডগুলো করুন, তাহলে দেখবেন ড্রয়িংটা ঠিকঠাক হচ্ছে। এই দেখেন, আমি এবার সাজেশনগুলো যেগুলো দিয়েছিলাম লাস্টে, আমি সেগুলো ইরেজার দিয়ে মুছে দিলাম। মানে প্রথম যে একদম ফার্স্ট আমি শুরু যখন করেছিলাম, যে সাজেশন লাইনগুলো আমার ছিল সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে কমপ্লিট করার পর মুছে ফেলেছি। ঠিক আছে, আর মাথায় রাখবেন একটা কথা বারবার বলছি, যে কম্পোজিশন করার আগে কিন্তু হুড়পুড় করবেন না, ধীরে সুস্থে ধৈর্য রেখে কম্পোজিশনগুলোকে করবেন। ঠিক আছে, বেশি তাড়াহুড়ো করতে গেলে কম্পোজিশন কিন্তু খারাপ হয়ে যেতে পারে। মানে খারাপ হওয়া মানে হচ্ছে, ধরুন ভুল হচ্ছে মুছছেন এই করে কিন্তু আপনার সময় চলে যাবে। এর জন্য ধীরে সুস্থে ভেবে কম্পোজিশনের প্রত্যেকটা পার্ট আপনাকে করতে হবে। কোন ফিগারটা কোথায় দিলে মানাচ্ছে, ছবিটার সঙ্গে যাচ্ছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে বুঝে কম্পোজিশনে করতে হবে। ঠিক আছে, আর তারপরে তো কালারের কথা তো আমি দ্বিতীয় পর্বে বলবো, এটা আমার ফার্স্ট পার্ট। এই পার্টে আমি শুধু ড্রয়িংটা দেখালাম কীভাবে করবেন। সেকেন্ড পার্টে আমি কালার নিয়ে কথা বলবো, কালারও কীভাবে করতে হয় কম্পোজিশনে সেটা আমি শেখাবো। হ্যাঁ, যাতে তাড়াতাড়ি করতে পারেন সেটা আমি নেক্সট কম্পোজিশনে শিখিয়ে দেবো। কালার যখন শুরু করবো তখন শিখিয়ে দেবো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই এটা লাইক দেবে। লাইক দিলে যেটা বলেছিলাম উৎসাহ বাড়বে। আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।